বলাকা দু চোখে স্বপ্ন আঁকা, খুঁজে ফিরিস তুই যাকে। বলাকা পলকে ক্লান্ত পাখা, আমারই মনে সেজে থাকে। বলাকা দু চোখে স্বপ্ন আঁকা, খুঁজে ফিরিস তুই যাকে। বলাকা পলকে ক্লান্ত পাখা, আমারই মনে সেজে থাকে। দিন 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 যে চলে যায় রে, আয় 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 রে ফিরে আয় রে। দিন দিন যে চলে যায় রে। বলাকা বলাকা ভ্রমণ সংস্থা। বলাকা ডানা মেলে দেশের সীমানা ছাড়িয়ে দূর দেশের উদ্দেশ্যে। দমদম আন্তর্জাতিক এয়ারপোর্ট। 2020 ফেব্রুয়ারি আমাদের যাত্রা হলো শুরু ইন্দোনেশিয়ার বালি প্রদেশের উদ্দেশ্যে। দেশ ছাড়ার সব রকম ঝক্কি নিয়ম রীতি সামলে ফ্লাইটের গহরে উড়ে গেলাম আকাশে। অনেকটা উপর থেকে পাখির নজরে রাতের কল্লোলিনী মহানগর কলকাতা। আমাদের বিমান মালয়েশিয়া দেশের রাজধানী কুয়ালালামপুরের মাটি স্পর্শ করল। বলাকার পরিবার সেদিন কুয়ালালামপুর এয়ারপোর্টে পায়। কি বিশাল এয়ারপোর্ট! ঝা চকচকে সংরক্ষিত সেন্ট্রাল এসির মধ্যে যেন একটা সারা গ্রামের এপাড়া ওপাড়া পরিক্রমা। কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা চেপে বসলাম ইন্দোনেশিয়ার বালিগামী এয়ার এশিয়া ফ্লাইটে। আকাশে মেঘের দেশে ভেসে চলা। আকাশ কেন ডাকে, এই মন যেতে চায়।
অন্তহীন আকাশের পথ থেকে আমাদের ফ্লাইট বালির সমুদ্র আকাশে এবং সমুদ্র আকাশ অতিক্রম করে বালি এয়ারপোর্টে ল্যান্ড করার মুহূর্তে সারা রাত ও সকাল পার করে আমাদের ফ্লাইট বালি এয়ারপোর্টের মাটি ছিল। আমরা তখন ইন্দোনেশিয়ার একটি প্রদেশ বালি এয়ারপোর্ট, সুসজ্জিত বালি এয়ারপোর্টে আমরা। বিকেল গড়িয়ে লজে প্রবেশ করেই 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে অদূরেই কুটা বিচে আমরা হাজির হলাম। এই ইন্দোনেশিয়া হলো আয়তনে বিশ্বের 15তম আর জনসংখ্যায় সারা বিশ্বের মধ্যে 4র্থ স্থানে। পৃথিবীর বৃহত্তম ইসলাম রাষ্ট্র এই ইন্দোনেশিয়া। 33টি প্রদেশ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। 33টি প্রদেশের মধ্যে ইন্দোনেশিয়ার এই বালি প্রদেশ কেবল ইন্দোনেশিয়া নয়, বিশ্বের টুরিস্ট ম্যাপে একটি উল্লেখযোগ্য নাম। বালির অন্যতম এই কুটা বিচ দিনের আলোয় দেশ বিদেশের আগন্তুকরা সমুদ্র ও সূর্য স্নানে অবগাহন করেন। তখন ছিল গোধূলি বেলা। ভ্রমণের তৃতীয় দিন একটা সুন্দর শীততাপ নিয়ন্ত্রিত বাসে করে সাইট সিনে বেরিয়ে আমরা এলাম তামান আয়ুন টেম্পলে। ফেব্রুয়ারির ফার্স্ট উইক। আমাদের এখানে মানে ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে যেমন খুব ঠান্ডা, কিন্তু ওখানে এত গরম প্রাণ ওষ্ঠাগত। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র। সেই দেশের বালি প্রদেশের কিন্তু হিন্দুর সংখ্যা 100 জনের মধ্যে 85 জন। এবং শুধু তাই নয়, ভারতবর্ষের থেকে এখানে হিন্দুদের যে ধর্মচর্চা বা ধর্মচর্চার রীতিনীতি তা কিন্তু আমাদের থেকে অনেক বেশি। তবে অবাক কাণ্ড, কেউ কারোর বিরক্তির কারণ হয়ে ওঠে না। যে যার ধর্ম সে তার কাছে। বহু প্রাচীন ও কাহিনী গাথা এইসব মন্দিরগুলি তারই নিদর্শন। যে স্থাপত্যে খুঁজে পাওয়া যায় ইন্দোনেশিয়া সভ্যতা, সংস্কৃতি ও অপরূপ নির্মাণ শৈলী। সেদিন ইন্দোনেশিয়া ভ্রমণে বলাকার 51টি পরিবার এক ফ্রেমে বন্দী। যে ফ্রেমগুলো স্মৃতির দেওয়ালে বহুদিন ঝরানো থাকবে, তাই না? এটি হলো আয়ুন তামান টেম্পল। ইন্দোনেশিয়া বালি প্রদেশের রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় এটি গড়ে ওঠে এবং আজও রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় এটি সংরক্ষিত হচ্ছে। বৎসরান্তে এই রাজ পরিবারের ঐতিহ্যের ট্র্যাডিশন অনুযায়ী খুবই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়, তাও আবার দেখার মতো। রাজবাড়ির কুলদেবতা বলে কথা।
কর্মকাণ্ড এই দেশের বিভিন্ন প্রদেশে ঘুরে দেখেছি। এমনকি এই দেশের যে রাজধানী জাকার্তা, রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে ধরুন রামায়ণ, মহাভারত এবং হিন্দু পুরাণ বা পৌরাণিক থেকে নেওয়া নানান চরিত্রের বা নানান অধ্যায়ের বিশাল বিশাল সব স্ট্যাচু বা মর্মর মূর্তি। ভুললে চলবে না, এই দেশটি কিন্তু বিশ্বের বৃহৎ সংখ্যক মুসলিমদের দেশ। তাহলে অঙ্কটা মিলছে না, তাই তো? পরে বলছি। আমরা পৌঁছালাম ওয়াংগিরি ভিউ পয়েন্ট। ঘন সবুজের আলোয়ান জড়ানো, চারধারে পাহাড়, প্রাচীর, আর মাঝে রঙিন জলের টলমল যৌবনের একটা সুন্দর লেক। জাস্ট এক টুকরো আন্দামান বলা যায়। এখানে বাড়তি প্রাপ্তি গিরগিটির মতো 15-20 কেজি ওজনের কমেডো, মানে এই জন্তুটার নাম। তারপর ধরুন বাজ পাখি, বাঁদুর, তারপর আপনার 50-60 কেজি ওজনের অজগর সাপ, উদবেড়াল, এই ধরনের নানা সব বিরল জীবজন্তু যাদেরকে সচরাচর বনে জঙ্গলে দেখা যায় না বা নজরে পড়ে না, আর সেই সমস্ত জীবজন্তুর সাথে অবাধ মেলামেশা থেকে সেলফি পর্যন্ত তোলা যায়, সেই সুযোগ এখানে আছে ওয়াংগিরি ভিউ পয়েন্ট। ওয়াংগিরি ভিউ পয়েন্ট থেকে 10 কিলোমিটার দূরে বালুরামান ওয়াটারফলস। যাওয়া আসা গাড়িতে জঙ্গল পথ, এছাড়াও 6 কিলোমিটার হাঁটতে হবে। আর সেই ক্ষেত্রে যদি হাঁটতে হয়, আমাদের হাঁটুগুলো খুলে গাড়িতে এঁকে যেতে হবে। পরিবেশটি পাহাড় পাহাড়, বেশ জঙ্গলাকীর্ণ। এলাচ, দারুচিনি, লবঙ্গ, হরিতকি, কফি এবং বিভিন্ন সব মূল্যবান গাছের জঙ্গল, বন বা উদ্যান বলতে পারি।
ওয়াটারফলস দেখে ফেরার পথে উলুন বাটুর লেক, এখানে একটি সুন্দর লেক আছে এবং টেম্পল আছে, এটাকে বলা হচ্ছে উলুন বাটুর লেক। বালি প্রদেশের মাটি খুবই উর্বর, সাধারণ থেকে বহু মূল্যবান সব ফল মূল সবজি, ভেষজ এবং মশলা, চা কফির অপরন্ত চাষাবাদ চলছে। এটি একটি ভিউ পয়েন্ট যেখান থেকে পাহাড়ের ধাপে ধাপে, পাহাড়ের খাঁজে ভাঁজে ধান চাষের বা অন্যান্য চাষের দৃশ্য দেখা যায়, ভালো লাগে। আমরা যখন গিয়েছিলাম সেই সময় বালিতে হিন্দুদের প্রথা অনুযায়ী একটি প্রিয় ও গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব চলছিল। কটা দিন সারা বালিতে যেখানেই গেছি প্রায় রাস্তার দুধারে বিশেষ বাঁশের এই সাজসজ্জা দেখেছি। পাহাড়ি এলাকা ছেড়ে আমরা বালি শহরের পথে। বালি ভ্রমণে বিকেলে আমরা পৌঁছালাম তানহালট টেম্পলে। উল্লেখ্য, এই ধরনের দ্রষ্টব্যগুলির এন্ট্রি ফি 50 থেকে 60,000 রুপি। 50 থেকে 60,000 রুপি মানে ধরুন ভারতীয় মুদ্রায় প্রায় 400 থেকে 480 টাকার মতো। আর এক কাপ চা খেতে চাইলে ওখানকার মূল্যে ধরুন 20,000 রুপি, এর সমান ভারতীয় প্রায় 120 টাকা। বলাকার একান্নবর্তী পরিবার চলেছি তানহালট টেম্পল দর্শনে।
সমুদ্রের ধারে বালির বহু প্রাচীন তীর্থস্থান এটি। এই তানাহালট তীর্থযাত্রীদের কাছে খুবই পবিত্র স্থান। মূল ভূমি থেকে বা বিচ থেকে বিচ্ছিন্ন একটা টিলার উপরে এই প্রাচীন মন্দিরটির অবস্থান। সমুদ্রে যখন জোয়ার আসে, মানে সমুদ্রে জল বাড়ে, তখন চারপাশটা কিন্তু সমুদ্রের জলে বেষ্টিত হয়, আর শুধু জেগে থাকে ওই চূড়াটুকু, মন্দিরটুকু। অসাধারণ নৈসর্গিক শোভা, আর তার সাথে সমুদ্র গর্জন, পাড় বরাবর খাড়াই পাহাড়, সব মিলে দারুণ লাগে। সুন্দর পরিবেশ মনকে স্নিগ্ধতায় ভরিয়ে তোলে। আমরা যখন সন্ধ্যায় আমাদের লজ থেকে বেরিয়েই, এটি হচ্ছে বালির প্রাণকেন্দ্র। দিনের বেলা ঘুমায়, আর সন্ধ্যা হলেই জ্বলে ওঠে, জেগে ওঠে। ঝলমলে চোখ ঝলসানো আলোর রোশনাই, পাশ্চাত্য সুরের ঝঙ্কার, আর হাতে হাতে রঙিন সুরার চুমুকে উদ্বেলিত হয়। উছলে পড়া যৌবনের উচ্ছ্বাস আর তঙ্গীদের ইঙ্গিতপূর্ণ ইশারা, সব মিলে এই তো জীবন। যাক না যেদিকে যেতে চায় যাক, বেয়ারা চালাও ফোয়ারা। সেদিন বালিতে সান্ধ্যকালীন পরিবেশে Yellow diamonds in the light, and we're standing side by side as your shadow crosses mine. What it takes to come alive. It's the way I'm feeling, I just can't deny. But I gotta let it go. We found love in a hopeless place. We found love in a hopeless place. We found love in a hopeless place. We found love in a ভ্রমণ আন্দোলনে নিয়োজিত কোলাঘাটের বলাকা ভ্রমণ সংস্থা। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য নিম্নবিত্ত ভ্রমণ সাথীদের স্বাদ ও সাধ্যের মধ্যে অবাক করা কম খরচে ভ্রমণ, শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর এইসব ক্ষেত্রে ভ্রমণ সাথীরা নিজেরাই উদ্যোগ নেন খাবার দাবার। একটি 250 গ্রামের পেঁয়াজ এখানে, তার দাম 4000 রুপি।
কেজি আলু কিনেছিলাম 72,000 রুপি। 5 কেজি চাল কিনেছিলাম প্যাকেটে, সেটির দাম হচ্ছে 1,00,000 রুপি। আর চিকেন 1 কেজি 70,000 রুপি। এইরকম আর কি, যেখানে যেমন। কটা দিনের স্মৃতি মনে থাকবে অনেক দিন। আমরা যে লজে ছিলাম তাদের সিস্টেম অনুযায়ী লজের তরফে রোজকার প্রাতরাশ, পারিবারিক বন্ধনে 7 সকালে একসাথে ব্রেকফাস্টে। আর এটি হলো আমাদের ইন্দোনেশিয়া বালি ভ্রমণে কদিনের অস্থায়ী ঠিকানা। বিশাল এলাকা জুড়ে বনবীথির ছায়ায় ছায়ায় কটেজধর্মী পরিবেশ ও রুম। বালির জমজমাট এলাকা, তার মধ্যেই ঘেরাটোপে নিরালা নির্জন পরিবেশে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্যই সেই মতো গড়ে তোলা হয়েছে। আমরা ভাগ্যবশত এই লজটি পেয়েছিলাম। বড় বড় সুইমিং পুল, তারপর কনফারেন্স হল, বার, উদ্যান তো আছেই। ইন্দোনেশিয়ার বালির বিস্তীর্ণ এলাকা ঘুরে যেটা মনে দাগ কেটেছে, আপনি যদি কদিনে কম বেশি 1,000 বাড়ি দেখেন, মানে ফ্যামিলি বাড়ি, তাহলে ওই বাড়ির সম্মুখে একটি করে 1,000টি মন্দির দেখবেন। প্রতিটি বাড়ির সামনে নিজস্ব মন্দির। আবার কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া, সেখানে আবার একটি মিলেমিশে একটি বড় মন্দির। কয়েকটি পাড়া মিলে আবার একটি সার্বজনীন মন্দির। স্থাপত্যে, নির্মাণ শৈলীতে নিজস্ব ঘরানা। ইন্দোনেশিয়ার শিল্পকে, সংস্কৃতিকে, সভ্যতাকে চেনা যায় এর মাধ্যমে অনেকটা। আর এই সমস্ত দেবালয়ে পুজো পাচ্ছেন আমাদের খুব পরিচিত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গণেশ দাদা, আরও সব হিন্দু পুরাণের দেবদেবী। আর পুজোয় যে নিষ্ঠা, ভক্তি, তাতে কিন্তু ভারতবর্ষের ধর্মপ্রাণ হিন্দুরাও লজ্জায় পড়ে যাবেন। আমি দেখেছি সারাদিনে 3 বার এনারা পুজো করেন, এবং সেই পুজোর যে প্রথা বা নিষ্ঠা। আমরা পৌঁছালাম উবুদ প্যালেস। উবুদ প্যালেস হলো এখানকার রাজপ্রাসাদের নাম। এই রাজবাড়ির মন্দির দেখেছি আয়ুন তামান। আজকে আমরা এলাম সেই রাজপ্রাসাদে। একে বলা হয় উবুদ প্যালেস। বৈভব, প্রাচুর্য দেখলেই বোঝা যায়। তবে সব আছে, সেই রাজা আর নেই। মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। উবুদ প্যালেস।
ইন্দোনেশিয়া বালি ভ্রমণে কটা দিন বিরামহীন ঘুরে বেড়ানো। আমরা হাজির হলাম বালি প্রদেশের সবথেকে প্রাচীন ও বিখ্যাত তীর্থ তিতলা অ্যাম্পুলে। বেশ বড় এলাকা জুড়ে প্রাচীন স্থাপত্য আর ইন্দোনেশিয়া নির্মাণ শৈলী দ্বারা নানান দেবদেবীর মূর্তি, মন্দিরের চূড়া, তোরণদ্বার, বেদি ছড়িয়ে ছিটিয়ে, আর পুজোর ডালি এবং থালি কেউ হাতে কেউ মাথায় নিয়ে স্থানীয় ভক্তদের সাথে বিশ্ব পর্যটকদের আনাগোনা বেশ লাগে। সবাইকেই প্রবেশদ্বারে দেওয়া একটা বিশেষ কাপড় কোমরে জড়িয়ে ঢুকতে হবে। এই তিতলা অ্যাম্পুল টেম্পুলে একটি প্রাকৃতিক উষ্ণ প্রশোভন আছে। মানুষের বিশ্বাস এই প্রশোভনের জলে স্নান করলে পুণ্য সঞ্চয় হয়, দুরারোগ্য ব্যাধি নিরাময় হয়। যেমন আমাদের বক্রেশ্বর বা বৃন্দাবনের কুণ্ডে আরও বিভিন্ন জায়গায় দেখেছি এই দৃশ্য। এখানের উল্লেখ্য বিষয় হলো, যেটা অবাক হয়ে দেখলাম, দেশ বিদেশ সব আধুনিক বিশ্বের সাহেব এবং মেম সাহেবরাও চোখের সামনে সব খুলে শুধু অন্তর্বাস পরেই জলে নেমে যাচ্ছে, গা ডুবিয়ে বসে আছে আর মন্ত্র পড়ছে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। জয় মা কালী, জয় মা তারা। কত সব বাহারি মাছের জলকেলি, বড় বড়। এইসব মাছগুলো কিন্তু এখানকার মানুষজন ঠাকুর জ্ঞানে পুজো করে। আর আমাদের কেউ কেউ বললো, নকুলদা তুই যদি তেল ঝাল করে হতে একবেলা। আমি বললাম আসতে, এরা আগে দৌড় করাবে পরে মারবে। গড় করি মা, ওরকম মাছের দরকার নেই। স্থানীয় মানুষদের হস্তজাত নানান শিল্প সামগ্রী দেদার বিকোচ্ছে। দারুণ সব দেখতে, মনে হয় একটা ঘরে নিয়ে আসি। তবে ওই দাম শুনলেই 440 ভোল্ট ছিটকে পড়ে যাবেন। আসলে ভারতীয় মুদ্রা নয়, এখানকার ডলারের খেল। এই মন্দিরের প্রবেশ মূল্য যেমন ধরুন 51,000 রুপি। আমরা একটা স্পটে গেলাম, এটির নাম হচ্ছে চিন্তামণি মাউন্ট বাটুল। ওই যে ধূসর কালচে রঙের পাহাড়চূড়া দেখছেন, ওটি কিন্তু একটি জীবন্ত আগ্নেয়গিরি বলা যায়। গত 1 বছর আগেও এই আগ্নেয়গিরি জ্বলে উঠেছিল, আর যে কোনো সময় অগ্নুৎপাত ঘটতে পারে। চারপাশে ঢাকা পড়েছে গড়িয়ে পড়া আগুন লাভার খসি। আর অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়া হলো আগ্নেয়গিরির দেশ। আপনি 25 কিলোমিটার গেলেই একটি করে ঘুমন্ত আগ্নেয়গিরি বা এই পাহাড়চূড়া দেখতে পাবেন। এছাড়াও ইন্দোনেশিয়ায় সুনামি, ভূমিকম্প এইসবের তো আঁতুড়ঘর বলা চলে। বছরে একাধিক ভূমিকম্প আর না হয় আগ্নেয়গিরি এখানে তো লেগেই আছে, আমরা সংবাদ মাধ্যমে দেখি। 30-35 বছর আগেও বালি ছিল একটি অখ্যাত মৎস্যজীবী কেন্দ্রিক এলাকা। কত দ্রুত এর প্রকৃতিকে কাজে লাগিয়ে ক্রিয়েটিভ প্ল্যানে বালি হয়ে উঠল বিশ্ব পর্যটকদের
অন্যতম গন্তব্যস্থল, তা কিন্তু ভাবার ও শিক্ষা নেওয়ার বিষয়। এবার আমরা দেখব উলুহাটু টেম্পল। এখানের প্রথাও ওই কোমরে সবাইকে বিশেষ কাপড় জড়াতেই হবে, না হলে কোমরে বাঁধতে হবে, না হলে আমাকে ঢুকতেই দেবে না। আর এন্ট্রি ফি প্রতিজন 51,000 রুপিয়া। এটাকে বলা হচ্ছে উলুহাটু টেম্পল। ওই যে দূরে দেখছেন বহু লোক জমে আছে, এখানে প্রতিদিন দিনান্তে কিচক ড্যান্স শো হয়। কিচক ড্যান্স প্রতিজনের প্রবেশ মূল্য প্রায় 1,50,000 রুপিয়া, মানে 1.5 লক্ষ রুপিয়া। বিশেষ কিছু আকর্ষণীয় নয়, তবে স্থানীয় সংস্কৃতি এই আর কি। কি নয়ন মনোহর দৃশ্যাবলী, যেন ক্যালেন্ডার, যেন কোনো ফিচার ফিল্ম দেখছি। কত সালের কত যুগ যুগ ধরে দাঁড়িয়ে খাড়াই পাহাড়, তার তলদেশে আছড়ে পড়ছে বিরামহীন ঢেউ, অসাধারণ সামুদ্রিক সৌন্দর্য। বলাকার একান্নবর্তী পরিবার সেদিন বালির উলুহাটু টেম্পলে অপরূপ প্রাকৃতিক সভার মাঝে। বালিদ্বীপে ননস্টপ ঘুরে বেড়ানোয় কর্মসূচিতে আজকে বলাকা চলেছে সমুদ্র অভিযানে অনেকটা জলপথ পার করে নুসা পেনিডা আইল্যান্ড, সেই দ্বীপের উদ্দেশ্যে। আমরা তখন সানুর বিচে। এটি হচ্ছে বালির সানুর বিচ। এখান থেকেই বিভিন্ন আইল্যান্ডের উদ্দেশ্যে নানা ধরনের ছোট বড় লঞ্চ বা বোটগুলি ছাড়ে। শুরু হলো সমুদ্র অভিযান। মনে পড়ে সাগর সঙ্গমে নবকুমারের সমুদ্র যাত্রা। উচ্ছ্বসিত মন গেয়ে ওঠে আমরা বাঁধন ছেঁড়ার জয়গান, দুরন্ত নির্ভীক। উথাল পাথাল সমুদ্র, অনেকের মুখ ভয়ে একদম আলু ভাতে, কেউ আর চোখ বুজে ঠাকুর নাম জপতে লাগে। আমি বললাম, আমি জানিনি, ওরা জানে, আমাকে কেন ধরে আনে। সমুদ্রের রঙিন জলে জলযানের সফেদ ফেনার পদচিহ্ন রেখে দুর্বার গতিতে ছুটে চলেছি বালি থেকে 40 নটি মাইলস দূরে সমুদ্র পথ পেরিয়ে নুসা পেনিডা আইল্যান্ড। আমরা পৌঁছে গেলাম নুসা পেনিডা জেটি ঘাটে। এবার সমুদ্রে ঘেরা পাহাড় আর গভীর অরণ্যে ঢাকা নুসা পেনিডা দ্বীপের আরও গভীরে, আরও অন্দরে 4 চাকায় চেপে।
নুসা পেনিরা আইল্যান্ডে প্রথমেই দেখলাম ক্রিস্টাল বে বিচ। এটার নাম হচ্ছে ক্রিস্টাল বে বিচ। দেখলে নয়ন মেলে, জগতের কি বাহার, কি বাহার। চাঁদের মতো এক ফালি বিচের পাড় বরাবর অভিভাবকের মতো সবুজ পাহাড়ের দাঁড়িয়ে থাকা, মৃদুবন্ধ বাতাস, নোনা বাতাস, আর জলের মাঝে আবার গা ডুবিয়ে পাহাড়ের এক টুকরো অংশ। বাতাসের ছন্দে, সামুদ্রিক শব্দে ঢেউ গিনছে সাগরের। কত দেশের, কত রকমের, কত সব মানুষের প্রাণবন্ত উচ্ছ্বাস, রক্ষণশীলতা আর সংস্কারের সব সীমানা তছনছ করে যেখানে প্রতিনিয়ত হয় নিজের ভালো লাগা, রুচি ও পছন্দের সাবলীল বিচরণ। সব মিলে সমস্যা বিদীর্ণ পৃথিবীতে যেন এক মুঠো খুশির পরশ। ব্যস্ত জীবনে ক্ষণিকের তরে হারিয়ে যেতে নেই মানার দেশে এক চিলতে সমুদ্র পার। বালির নুসা পেনিনসুলা দ্বীপে ক্রিস্টাল বে বিচে সেদিন বলাকা। আমরা দেখলাম ব্রোকেন বিচ। ক্রিস্টাল বিচ দেখার পর আমরা এলাম ব্রোকেন বিচে। আকাশ রানী মুখ দেখছে সমুদ্রকে আয়না করে, তাই তো সমুদ্রের জল এত রঙিন। আকাশের রঙে রঙিন হয়ে উঠেছে সীমাহীন অবাধ্য জলরাশি। সমুদ্র বা পাহাড় বিচ বলতে কালো পাথরের পাহাড়, কত ঝঞ্ঝা, কত সুনামি, কত ঘাত প্রতিঘাত, কত ঝড় যুগ যুগ ধরে সহ্য করে ক্ষতবিক্ষত আর প্রাচীনত্বের চিহ্ন নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে সেই পাহাড়গুলি। দুরন্ত বালিকার মতো সমুদ্রের ঢেউ প্রবল উচ্ছ্বাসে সাদা ফেনা হয়ে ঝাঁপিয়ে পড়ছে প্রেমিক সম ওই পাহাড়ের বুকে। অভিমানে ফিরে যাচ্ছে, আবার ঝাঁপিয়ে পড়ছে। প্রতিনিয়ত ঘটে চলেছে এই অভূতপূর্ব দৃশ্যাবলী, সামুদ্রিক সৌন্দর্য।
বলাকার ইচ্ছাডানায় ভর করে নুসা পেনিডা দ্বীপের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা এলাম কিলিংটিং বিচ, নীল আকাশের নীলে গোলা, কুল কিনারাহীন সমুদ্র পাড়ে স্থবির পাহাড়মালা, রুক্ষ এবড়ো খেবড়ো প্রবাল কোরালে সাজানো পাহাড়ের গা, আর তার পাদদেশে ঢেউয়ের প্রতিনিয়ত সফেদ ফেনা হয়ে আছড়ে পড়ার চুম্বন। আদিম ও অকৃত্রিম প্রাকৃতিক সুন্দরের হাতছানি, কি মায়াবী সৌন্দর্য, কি নয়ন মনোহর দৃশ্য, যা প্রকৃতি দেবী নিজে হাতে গড়ে দিয়েছে। একই লাবণ্যপূর্ণ প্রাণ এসোহে, যেন কবিতার মতো সাজানো, ছবির মতো রাঙানো নুসা পেনিডা আইল্যান্ডের দৃশ্যাবলী। সারা বালিতেই যে কদিন ছিলাম বা যখনই আপনি যাবেন, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে বিভিন্ন প্রান্তের মানুষের যে সান্নিধ্য লাভ বা তাদের দেখা, সেটাও কিন্তু একটা প্রাপ্তি। মানে মানুষ দর্শন, কত রকমের মানুষ, বিশেষ করে বিভেদের মাঝে যারা নানা ভাষা, নানা জাতি, নানা পরিধানের সন্ধান করেন। নুসা পেনিডা আইল্যান্ডে সারাদিন কাটিয়ে সেই সমুদ্রপথেই আবার ফেরার পালা বালির মূল ল্যান্ডে আমাদের অস্থায়ী ঠিকানার উদ্দেশ্যে। শেষ দিন যেমন খুশি ঘোরার কর্মসূচিতে জনপ্রিয় সেই কুটা বিচ। ঢেউ ওঠে রে, যে ঢেউ ভাঙার খেলায় বয়স হার মানে। সমুদ্র স্নানে সব বয়সী ফিরে পেতে চায় কৈশোরের সেই দুরন্ত বেলা। সেদিন কুটা বিচে আমাদের আবার সেদিন দৌড় প্রতিযোগিতা হলো এবং আমি ফার্স্ট হয়েছিলাম, পার্থ সেকেন্ড হয়েছিল। যে কোনো ফরেন ট্যুরে আমার কাছে পরম প্রাপ্তি অসংখ্য মানুষের মাঝে বিশ্ব দর্শন। পর্যটন শিল্পে কত দেশের কত রকমের দেখতে মানুষজন, বৈচিত্র্যপূর্ণ ভিন্ন ভিন্ন প্রসাধনে সব মিলেমিশে একাকার হয়ে যায়। এইসব মানুষের মিলন মেলায় মুছে যায় সব সীমান্ত রেখা, সমস্ত দেশ যেন এক হয়ে যায়। রচিত হয়ে চলেছে যেন জীবন্ত দলিল সাম্য, মূর্ত এবং ঐক্যের। সমুদ্র থেকে উঠেই কারো কি নিস্তার আছে? আবার ঝাঁপ দিল আমাদের যে অস্থায়ী ঠিকানা, বড় বড় সব সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলে কখন কি তোলা গেল। সমুদ্র স্নান প্রায় 1.5 ঘন্টা আর সুইমিং পুলে প্রায় 1.5 ঘন্টা, মানে 3 ঘন্টা গেল খালি স্নানে। সেদিন বালির অস্থায়ী ঠিকানা, সুইমিং পুলে বলাকার একান্নবর্তী পরিবার, সাথে কিছু বিদেশি পর্যটক বা আগন্তুক।
অন্তরে হাবুডুবু তোমারই কথা, রঙ্গবতী রঙ্গবতী সন্ধ্যাবেলায় আমাদের সেই লজের কনফারেন্স হলে কিছু আলোচনা, কিছু খেলাধুলা প্রতিযোগিতা, তারপর শুরু হলো নির্ভেজাল সপরিবারে একটু তালে ছন্দে নাচ গান হয়ে পড়ল। আমরা সবাই অংশ নিলাম। যে স্মৃতি মনে থাকবে অনেক দিন, যে স্মৃতি সহজে ভোলার নয়। মনে নাই কোনো ব্যথা, স্বপ্ন দিলে স্বপ্ন, স্বপ্ন আবার দিলে স্বপ্ন, রূপে তোমার মরি বাছি বক্ষ জুড়ে হাহাকার, রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার নলক হাতে কাকন, মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি যায় রে। প্রিয়া প্রিয়ার নলক হাতে কাকন, মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি 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 যায় রে। এবারের মতো বিদায়, বিদায় বালি, বিদায় ইন্দোনেশিয়া। অবশেষে ঘরে ফেরার পালা। অনেক এয়ারপোর্ট দেখেছি, কিন্তু বালি এয়ারপোর্টে প্রতি 2-3 মিনিট অন্তর বিমানের ওঠানামা দুবাই ছাড়া আর কোথাও দেখিনি। মানে আমি যে কটা এয়ারপোর্ট দেখেছি তার মধ্যে বলছি। এবং আনাগোনায় 90% কিন্তু ট্যুরিস্ট নির্ভর। তাহলে কত পর্যটক আসছে চিন্তা করুন। ঘরে ফেরার পথে রানওয়েতে শুরু হলো ঝোড়ো দৌড়। আকাশ থেকে পাখির নজরে শেষবারের মতো বালি প্রদেশ। আকাশ কেন ডাকি, মন ছুতে চায়, ওই ময়ূর পঙ্খী মেলে মন ভেসে যায়। আমরা ব্রেক জার্নিতে পৌঁছে গেলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে।
কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া দেশের রাজধানী কুয়ালালামপুর শহর এক নজরে। আমরা এর কিছুদিন আগে একটি বিশেষ আমন্ত্রণে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গিয়েছিলাম ট্যুরিস্ট ফেস্টিভ্যালে। তো আপনাদের কিছু মুহূর্তের জন্য সেই ছবিগুলো দেখাচ্ছি, আশা করি সাথে থাকবেন। যোগজাকার্তায় এয়ারপোর্টে নেমে প্রথমেই দেখলাম বড়বুদুর টেম্পল। এটা হচ্ছে যোগজাকার্তা, আপনার রাজধানী জাকার্তা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। সারা বিশ্বের যত বৌদ্ধ ধর্মাবলম্বী ও দর্শনার্থী আছেন তাদের কাছে এই বড়বুদুর টেম্পল কিন্তু খুবই বিখ্যাত। ইতিহাসে পাঠ্যপুস্তকে এই টেম্পলের কথা কিন্তু বিশদে উল্লেখ আছে। পরদিন যোগজাকার্তা থেকে সারা রাত বাস জার্নি করে পৌঁছেছি ইন্দোনেশিয়ার প্রাণকেন্দ্র জাকার্তা শহরে। সবকিছুর মধ্যে একবিংশ শতাব্দীর অত্যাধুনিক ছোঁয়া। ইন্দোনেশিয়া ন্যাশনাল মিউজিয়াম। সেদিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ন্যাশনাল মিউজিয়ামে চলছিল নৃত্যকলা প্রশিক্ষণ। আমরা ঘুরে বেড়াচ্ছি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রাণকেন্দ্র, মেন স্পট, মানে শহরের মধ্যে।
ইন্দোনেশিয়া বিশ্বের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মুসলিমদের বাস। সেই ইন্দোনেশিয়ার সবথেকে বড় এবং জাতীয় মসজিদ। ইসলাম রাষ্ট্র সম্পর্কে আমাদের অনেকের যে ধ্যান ধারণা তার সাথে কোথাও মেলাতে পারছি না। সবকিছু দেখে সময়ও জাগে। পাশাপাশি আমরা দেখে নিলাম ইন্দোনেশিয়ার জাকার্তায় সবথেকে প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ জাতীয় চার্চ বা গির্জা। এই দেখুন, সেই জাকার্তার পথেও কিন্তু সেই মহাভারতের দৃশ্য মানে যে স্ট্যাচুতে তুলে ধরা হয়েছে। সারথি কৃষ্ণ আর সবারই হচ্ছে অর্জুন, কুরুক্ষেত্রের কাহিনী থেকে। ভারতবর্ষের কোথায় আছে বলুন এবং ভাবুন। দিল্লিতে যেমন ইন্ডিয়া গেট, কলকাতায় যেমন শহীদ মিনার, জাকার্তায় তেমনি ন্যাশনাল মনুমেন্ট। কি বিশাল সাজানো গোছানো সংরক্ষিত এলাকা। সভা সমাবেশ, জমায়েত এবং বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি এখানেই হয়। ন্যাশনাল মনুমেন্ট জাকার্তা। এবার আপনাদের দেখাবো জাকার্তার পথে অ্যানুয়াল ট্যুরিস্ট ফেস্টিভ্যাল, বাৎসরিক যে ভ্রমণ উৎসব। সারা দিন ধরে যা দেখেছি তা অল্প পরিসরে বা অল্প ছবি দিয়ে বোঝানো যাবে না। সুরে, ছন্দে, তালে, বর্ণে, বৈচিত্র্যে কি অসাধারণ ঝলমলে অনুষ্ঠান। একটু দেখলেই আপনাদের ধারণা একটা হবে। দেখুন। বর্ণে, ছন্দে, তালে অভূতপূর্ব অনুষ্ঠানের মাধ্যমে চলছে জাকার্তায় ইন্দোনেশিয়ার ভ্রমণ উৎসব, জমজমাট রোড শো।
bersiap-siap jika Anda lihat dari kejauhan Anda akan menyaksikan penampilan dari daerah lainnya. Dan sekarang kita nikmati penampilan dari Perusahaan Umum Daerah Pembangunan Saranajaya. Jakarta Barat menampilkan parade rebana hadroh, parade busana penokohan, parade abang dan none. Dia menampilkan Yang bersiap-siap penampilan budaya India di belakang. Dan sekarang kita menyaksikan Leon dan Barongsai. Di belakang ya, ini juga ikutan, ternyata mereka dari komunitas Badut Akrobat Dasar Clown Show. Persembahan Dinas Pariwisata dan Kebudayaan Provinsi DKI Jakarta. Pakai sepeda satu. dia biarin asal aja yang penting Dinas Pariwisata ada abangnya atau di atas ya. Abang kami. BPRD telah mempersiapkan strategi untuk mencapai salah satunya melalui program prioritas pajak daerah dan retribusi daerah. Badan Penanggulangan Bencana Daerah DKI Jakarta sebagai badan yang memiliki tugas dalam penyelenggaraan penanggulangan bencana hadir di tengah masyarakat melalui layanan Jakarta. Joget mana suaranya Jakarta? Wah, saya kemarin ikutan riding loh waktu Jakarta Scooter Day. Rame banget, Pak Anies juga dari. Iya. Ini ada lagi dari Pelindo, Pelabuhan Indonesia Persero Jakarta. ব্যাস এবার ঘরে ফেরার তাড়ায় সব সাঙ্গ করে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ফ্লাইট ধরে কলকাতার উদ্দেশ্যে। এর মাধ্যমেই শেষ হলো বালি ভ্রমণ ও ইন্দোনেশিয়া জাকার্তার কিছু অংশ। সমস্ত ভ্রমণ সাথীদের এবং যারা অংশ নিয়েছিলেন তাদের সবাইকে ভ্রমণ সংগ্রামে অভিনন্দন। আপনারা ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং আবার নিশ্চয়ই কোথাও না কোথাও দেখা হবে ভারতবর্ষের তীর্থস্থানে, নাহলে বিশ্বের কোনো দেশ বিদেশে। ভালো থাকবেন, নমস্কার।